ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, রানা এসো এসো। তাহলে আপনারা বসুন, রেস্ট করুন, আমি মেয়েকে ডেকে নিয়ে আসছি। রাইসা, রাইসা। ও আচ্ছা, বসুন আপনারা, আসছেন। সুন্দর ঘর বাড়ি, এই বাড়ি জামাই হবি, কি যে খুশি লাগতেছে আমার। মা বসো। এই কারা তোমরা? ঘরের মধ্যে ঢুকলে কি করে? আবার সোফায় বসতে চাই ছোট লোকের বাচ্চারা। বের হয়ে যাবে, এখন বের হয়ে যাবেন। মানে কত স্পর্ধা, আপনি আমার সোফায় বসতে আছেন। কে এনেছে, কে রেখেছে? জান না মানে কোনো কথা না, জাস্ট বের হয়ে যান। এই মমতা, রাইসা কি করছো? ওদেরকে তো আমি ডেকে নিয়ে এনেছি। তুমি এনেছো মানে? তুমি এনেছো ভালো কথা, বাসার মধ্যে কেন এনেছো? রাইসা! বাবা তুমি চুপ করো। এসব ফকির মিসকিনদের ঘরে ঢোকানোর কি দরকার ছিল? বাইরে থেকে টাকা দিয়ে বিদায় করে দিতে পারতে। রাইসা তো ঠিকই বলেছে, এসব নোংরা লোকজন তুমি বাসায় কেন নিয়ে আসছো? মমতা প্লিজ, প্লিজ তুমি চুপ করো। ওনারা নোংরা লোক না, ওনারা আমাদের ভবিষ্যতের আত্মার আত্মীয় হতে যাচ্ছে। ও মাই গড, কি বলছো তুমি? এই বস্তির ছেলেটা আমাদের আত্মীয় হবে কি করে? হ্যাঁ, এই যে এই ছেলেটাকে দেখছো, ওর নাম রানা। এই রানার সাথেই আমি আমার একমাত্র মেয়ে রাইসার বিয়ে দেব। বাবা তুমি এটা কি বললা? ওর মধ্যে একটা নোংরা গরিব ছোটলোক অশিক্ষিত ছেলেকে আমি বিয়ে করব? হ্যাঁ, তুই বিয়ে করবি। অসম্ভব, এই বিয়ে আমি কিছুতেই করব না। ছি 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 ছি, তোমার রুচি এত খারাপ, এত জঘন্য। মানে তুমি আমার হাজবেন্ড, আমার মেয়ের বাবা, এটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। ছি! মমতা, এত ছিছি করার দরকার নেই। তুমি তো জানো যে আমার একমাত্র মেয়ে রাইসার জন্য আমি অনেক ব্যবসায়ী, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারকে খুঁজেছি। আমি অনেক টাকা পয়সাওয়ালা ছেলেও পেয়েছি, হ্যান্ডসাম ছেলে পেয়েছি, কিন্তু কোনো সৎ এবং ভালো ছেলে খুঁজে পাইনি। তারপরে অনেক কষ্ট করে শেষ মুহূর্তে আমি এই যে এই রানা, ভাঙারি ব্যবসায়ী এই রানাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওরা বস্তিতে থাকে, কিন্তু ওরা সৎ পরিবারের লোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই রানার সাথেই আমি আমার একমাত্র মেয়ে রাইসার বিয়ে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? অসম্ভব, এই ভাঙাড়ি মার্কা বস্তির ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। তোমার যদি প্রয়োজন হয় তার সততা ধুয়ে ধুয়ে না তুমি পানি খাও। বলছিলাম কি, আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আমি বস্তির ছেলে, বস্তিতেই ভালো আছি। আপনাদের মতো বড় লোকের মেয়ের বিয়ে করার দরকার নেই। এতই যখন বুঝো তখন বাসাটা ছেড়ে যাচ্ছ না কেন? আপনারা এমন করেন না। আই রানা, আই সুইটি, চল আমরা যাইগা, আমাকে এসব তো দরকার নেই। চলো মা। রানা, তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। আর আমি আমার একমাত্র মেয়েকে রানার সাথে বিয়ে দিব, এই সিদ্ধান্তটাই আমার ফাইনাল। অসম্ভব, এই বিয়ে আমি করব না, মানে করব না, করব না, করব না। মা চলো। দাঁড়াও। ওকে ফাইন, তোকে এই বিয়ে করতে হবে না, কিন্তু আমার সমস্ত সম্পত্তি আমি রানার নামে লিখে দেব। কি বললে তুমি? তোমার সম্পত্তি বস্তির ছেলে নামে লিখে দিবে? হ্যাঁ, লিখে দেব, কারণ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমরা মানছো না। কোনো সমস্যা নেই তো। হ্যাঁ, যদি তুমি রানাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবো। দাদা, আমার সম্পত্তি সমস্ত আমি রানাকে লিখে দেবো, এটা আমার ফাইনাল কথা। সিদ্ধান্ত তোমাদের হাতে, তোমরা কি করবে আমাকে জানাবে। আল্লাহ জানে আমাকে কপালে কি লেখা আছে। রাইসা, জি বাবা। তুই আমার মেয়ে হয়ে গত রাতে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? কোন কাজটা? গত রাত তোর বাসা রাত ছিল, এই রাতে কেউ জামাইকে দা নিয়ে দৌড়ে দেয়? বেশ করছি। রানা, রানা কোথায়? মাকে নিয়ে বোনকে নিয়ে এসো, সকাল নাস্তা করবে। এসো এসো এসো।
বেন বসো। বাবা এই বস্তি ছোট লোকগুলো না টাকা মাত্র সুরসুর করে চলে আসছে খেতে। হাই, তোমরা কি কখনো এরকম দামি চেয়ার টেবিল খেয়েছো? মমতা প্লিজ চুপ করো। তুমি ওনাদেরকে এইভাবে অপমান করতে পারো না। তাছাড়া ওনারা তো এখন বস্তির বাসিন্দা নয়, ওনারা এখন আমার আত্মার আত্মীয়। তোমার রুচিতে সমস্যা, তাই এদেরকে তুমি আত্মীয় ভাবতে পারো, কিন্তু আমি এদেরকে মানি না, কখনো মানব না। চুপ করো মমতা, নইলে আমি বাধ্য হব তোমার সাথে খারাপ ব্যবহার করতে। নতুন জামাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় নিশ্চয়ই এটা তোমাকে শিখিয়ে দিতে হবে না। এই বস্তির ছেলেটাকে আমি কখনো জামাই হিসেবে মানবো না, মানতে পারবো না। চল মমতা, বিষয়টা কিন্তু ভালো হলো না। বেন প্লিজ বসো। হ্যাঁ এসো, এদিকে বসো, বসো বসো। আরে এসো এসো। বেন বসো প্লিজ, বসো। বাবা আমরা না পরে খেতাম। আরে বসো তো, ওদের কথায় কিছু মনে করো না। বসো। আমি আসলে বাবা আমরা দিন এনে দিন খাওয়ার মানুষ হলেও বস্তিতেই ভালো ছিলাম। আসলে আমরা এই জীবনটা চাইনি। হ বাবা, এই অপমানের সাথে কোরমা পোলাও খাওয়ানোর কোনো দরকার নাই। এটা আমার গলা দিয়া নামবো না। তার সে বস্তিতে যে লবণ পেঁয়াজ দিয়ে ভাত খাইতাম, ওইটা অনেক শান্তির আছিল। চল বাবা আমরা চলে যাই। হ্যাঁ ভাইয়া, আম্মা কিন্তু ঠিকই বলছে, ওই দুজন মানুষ না মোটেই ভালো না। জামাইবাজি, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি। দেখো, তুমি অন্তত আমার দিকে তাকিয়ে একটা মাস একটু আমাদের এই বাসায় দেখবে, একটা মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি দেখো যে একটা মাসের মধ্যে ঠিক হচ্ছে না, তখন তুমি তোমার সিদ্ধান্তটা নেবে। প্লিজ রানা, আমি তোমার বাবার মতো, তুমি আমার রিকোয়েস্টটা রাখো প্লিজ। থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ। বসে আছো কেন? শুরু করো নাস্তা। বেন প্লিজ খান। 1 মাস তো দূরের কথা, আমি না ওদেরকে 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে তাড়াবো। তুই ঠিকই বলেছিস, 1 সপ্তাহের মধ্যে দাঁড়াতে হবে। বিশ্বাস কর, ওদেরকে না আমার দেখলে গা ঘেন ঘেন করে। আমার কাছে মনে হচ্ছে আমার ঘরে জন্তু জানোয়ার হাঁটছে। ঠিক বলেছো মা তুমি। শোন, শুধু ওই হারামজাদাটাকে জাহান্নামে পাঠালে চলবে না, ওর মা বোন ওই দুটোকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। একদম ঠিক বলেছো মা তুমি। ওর মা আর ছোট বোনকে আঘাত করলেই ওকে ক্ষত বিক্ষত করা যাবে। বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হবার শখ না, ওর এই শখ আমি হাড়ে হাড়ে মেটাবো। তাই করতে হবে, তাই করতে হবে। এটা তুমি কি করলে? তুমি আমার গায়ে হাত তুলেছো কেন? তুমি কি লাশ সাহেবের বেটি যে তোমার গায়ে হাত তোলা যাবে না? বাবা তুমি মায়ের গায়ে কেন হাত তুললে? খবরদার, একদম চুপ। তুই যদি এই বেয়াদব মহিলার পক্ষ নিয়ে কথা বলিস না, তুই একটা থাপ্পড় খাবি। রাইসার জানার দরকার নাই, কিন্তু আমি জানতে চাই তুমি আমার গালে থাপ্পড় মেরেছো কেন? এটা মেরেছি কারণ কি জানো? কারণ তুমি আমার সামনে দাঁড়িয়ে গলাবাজি করছো। আর প্রথমটা মেরেছিলাম তার কারণ জানতে চাও? তুমি আমার জামাই, তার মা, তার বোনকে নাস্তার টেবিলে অপমান করেছো, এই জন্য মেরেছিলাম। তোমাদের দুজনকে আমি একটা কথা বলে দিচ্ছি, এরপর যদি ওদের সাথে আরেকবার বেয়াদবি করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আবার এই থাপ্পড়ে পাহাড় বেড়ে যাবে, কথা মনে রাখিস। দেখেছিস, তোর বাবা এই ছোট লোকদের জন্য আমার গায়ে হাত তুলেছে। দেখেছি মা, তুমি চিন্তা করো না, এরপর অন্য ব্যবস্থা নিতে হবে। ছোট লোকের বাচ্চাটাকে নাকি এবার কফি খাওয়াতে হবে। ওর বাপ দাদার 14 গোষ্ঠীটা কফি খেয়েছে, কফি বানান করতে দিল না, দাঁত ভেঙে যাবে।
কফি। কি ব্যাপার, আপনি কফি নিয়ে আসছেন কেন? অন্য কাউকে বললেই তো হতো। সম্ভব না, আমার ভিলেন মার্কা বাবা আছে না, তার হুকুম আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে হবে। জামাইকে নাকি বউ নিজে হাতে কফি বানিয়ে তারপর খাওয়াতে হবে, জামাইয়ের সেবা যত্ন করতে হবে। এর জন্য তোর মতো ছোট লোকের জন্য না আমাকে চুলা জ্বালিয়ে কফি বানিয়ে নিয়ে আসতে হয়েছে, বুঝতে পেরেছিস? স্বামীর জন্য কফি বানিয়ে নিয়ে আসছেন, এটা তো খারাপ কিছু না, ভালো তো। তোর মতো বস্তি মার্কা স্বামীর আমি গুল্লি মারি। এই ছোট লোকের বাচ্চা, তুই তো দূরে থাক, তোর ফ্যামিলির কেউ কখনো কফি চোখে দেখেছে? বউ, কফি যে শুধু বড় লোকরা খায় তা না, এখন রাস্তার পাশে ফুটপাতেও কফি পাওয়া যায়, 10-20 টাকা হলেই এক কাপ কফি খাওয়া যায়, এটা বড় ব্যাপার না। কি বললি তুই? এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে আমার শিখতে হবে কে কফি খায় আর কে খায় না। দাঁড়া, তোকে আমি জনমের মতো কফি খাওয়াচ্ছি নে। কি করলেন আপনি? হাত তুলে দিলেন। বেশ করেছি, তো সারা শরীর ফোড়া পড়ুক, বুঝতে পারছিস তুই? মা, মা সুইটি, তুই পানি নিয়ে আসো তাড়াতাড়ি। কি হয়েছে? পানি দাও, পানি দাও, আমার হাত পুড়ে গেছে, তাড়াতাড়ি পানি দাও। ভাইজান, তোমার হাতে কি পড়ছে? চা কফি কি কিছু পড়ছে? আরে তোর ভাবি হাতের পর গরম কফি ফলাই দিছে। কি বৌমা তোর হাতে কফি ফেলাই দিছে? কস কি তুই? ঠিকই বলছি, আগে পানি ঢালতে থাকো। মা, আমি আগেই বলেছিলাম ভাবি খুবই খারাপ মানুষ, ভাবি একদমই ভালো না। আসলে রে, কেমনে হাতটা পুড়াই দিছে আমার পোলার। ও বাপ, বাপরে, আমাকে এখানে থাকুনের আর কোনো দরকার নাই। এটা মানুষ না, 1 মাস কিভাবে থাকুন আমরা এখানে? হ্যাঁ, তাহলে তো তোর জীবনটা একেবারে সারখার হয়ে যাইব। তার চেয়ে ভালো তোর শ্বশুরে কইয়া চল, আমাকে ওই দামি বাড়ি, দামি খাবার, কোনো কিছু দরকার নাই, এই বৌমার আমাকে দরকার নাই। আমরা বস্তিতে থাকবো, নুন দিয়া ভাত খাবো, তাও তো শান্তিতে থাকতে পারো। আল্লাহর কাছে লাখ শুকুর বাবা, আমার কিচ্ছু চাই না, আমার পোলা ভাইয়া দুইটা যেন ভালো থাকে, আমি খালি এটা চাই। তুই চল, আর কেউ থাকার দরকার নেই, তুই আয় বাবা আয়। না মা, এই কথা কইও না, অন্তত এই বাসায় যখন আসছি 1টা মাস অন্তত থাকি, দেখি না কি হয়। ও বাপ, তুই কি বুঝতে পারতেছস? 1টা মাস অনেক সময়, অনেক সময় কি যে কি হয় আল্লাহ জানে। তার চেয়ে ভালো চল, আমরা চলে যাই। মা, আমি সব বুঝতে পারছি, আমার অনেক কষ্ট সহ্য করতে হবে, তোমাদেরও হয়তো অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তারপরেও 1টা মাস থাকি না, আসছি যখন, দেখি না কি হয়। কি রোদ রে বাবা, এই রোদের ভিতরে। হ্যাঁ আপু। শামিম শোন, বস্তির বাচ্চা ছাদের দিকে যাচ্ছে, তুই যে করে হোক প্ল্যান সাকসেস কর। প্রথমে ওর সামনে স্বর্ণের আংটিটা ফেলে সিনক্রেট করবি, যদি ও স্বর্ণের আংটিটা ধরে চোর চোর বলে সাথে সাথে চিৎকার করবি, গণধোলাই দিবি, বাকিটা আমি দেখব। কিন্তু আপু, আমি শুনেছি সে খুব সৎ মানুষ, যদি স্বর্ণের আংটি না ধরে তখন কি হবে? যে করেই হোক ওর পকেটের মধ্যে গাঞ্জা দিয়ে দিবি, তারপর বাকি খেলা আমি খেলবো। হ্যাঁ আপু, বুঝতে পারছি। এই আপু, রাখো রাখো, দুলাভাই আসছে, রাখো। ওই হারামজাদা তোর কিসের দুলা ভাই রে? তোকেও জোতা পেটা করবো, যা বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। আইরে শালা, দেখেও না দেখার ভান করে চোখ ঘুরে ফেললো, কি যে করি। আর ওরে কট দিতে না পারলে তো রাইসাপা উল্টা আমারে কট দিব। দুলাভাই, এটা কি দেখা যাচ্ছে কি? দেখেন তো, চকচক করতেছে। ও, ওটা মনে হয় একটা আংটি, স্বর্ণের আংটি মনে হচ্ছে, হয়তো কারো হারিয়ে গেছে, তোমার কাছে রাখো, কে খুঁজতে আসলে দিয়ে দিও। না না দুলাভাই, কারো হারায় নাই তো, আপনার পকেট থেকেই পড়ছে, আমি স্পষ্ট দেখছি। আরে না না, আমার পকেট থেকে কিভাবে পড়বে? হ্যাঁ, আমরা তো এত দামি জিনিস ব্যবহার করি না। যাক, যেহেতু জিনিসটা অনেক দামি, আপনি এক কাজ করেন, আপনি এটা আপনার বোনকে দিয়ে, সে খুব খুশি হবে। এই, আমি বা আমার পরিবার অন্যের কোনো জিনিস ধরিও না, তাকায়ও না,
সেটা যত মূল্যবানই হোক। আরে দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, রাগ করতেছেন কেন? আপনি আরেকটা বার ভাইবে দেখেন, জিনিসটা দামি মূল্যবান, আপনি আপনার বোনরে দিলে অনেক বেশি খুশি হবে, আপনি লাভবান হবেন। এই বারবার এক কথা বলতেছি, পছন্দ হচ্ছে না না? বস্তির ছেলে বলে যা বোঝাবা তাই বুঝবো না। শোন, আর একবার যদি উল্টাপাল্টা কথা বলো, লোভ দেখাও যদি, এমন একটা দিব না লাঠিমের মতো ঘুরতে থাকবা শুধু, বুঝতে পারছো? দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, আপনি বারবার এত রাগ করতেছেন কেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতন ভাই, বুঝেন না? সরি ভাই, আপনি কিছু মনে করেন না, আমার ভুল হয়ে গেছে। যাক, সমস্যা নেই, আমি এটা দেখতেছি যে রাস্তাঘাটে যে থাকবে তার আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক দেশি জায়গা মতন তো বেশি ভালো মানুষ হবে। ও জানে না যে দুনিয়াতে ভালো মানুষের দাম নাই। এইবার আপুরে বিষয়টা জানাই, আপুই ওর এবার জেলখানায় স্টিলের ডিম খাওয়ার ব্যবস্থা করে দেবে। এই ফ্ল্যাট থেকে আমাদের থানায় কল করা হয়েছিল, কে কল করেছে? জি অফিসার, আমার মেয়ে রাইসা কল করেছে। হ্যাঁ, আমি ফোন করেছিলাম। তাহলে বলুন, সেই মাদক ব্যবসায়ী কই? এই সেই মাদক বিক্রেতা, দেখতে আলা ভোলা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেখেন দেখেন কি সুন্দর অভিনয় করছে, মনে হচ্ছে সে কিছুই জানে না। আমি মাদক বিক্রেতা মানে? বৌমা, তুমি আমার এই সৎ পোলাটা, আলা ভোলা পোলাটারে তুমি মাদক ব্যবসায়ী বানাই দিলা? বাপ রে বাপ, মা ছেলের অভিনয় দেখি সাংঘাতিক। আর কোন অভিনয় কাজে দিবে না, আপনারা কট খেয়ে গেছেন। আমরা অভিনয় করব কেন? আমরা কি সারাদিন আপনাদের মতো শয়তানি বুদ্ধি নিয়ে থাকি? এই ছোট লাগা যাচ্ছে, আওয়াজ নিচে কর, গলার স্বরটা একটু নিচে নামিয়ে কথা বল। পুলিশ যখন চার্জ করবে তখন বুঝবি কত দামে কত চাল। আমাকে সার্চে ভয় দেখিয়ে লাভ নেই। গাঞ্জা খাওয়া তো দূরের কথা, আমি কখনো টাচও করিনি। সার্চ করলে বোঝা যাবে তুই ভালো মানুষ না গাঞ্জার ব্যবসায়ী। জানা ও বাপ, এগুলি কি হইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মা, তুমি অযথা চিন্তা করো না তো। তুমি তো জানো তোমার ছেলে কোনো অন্যায় করে না। জানি তো, কিন্তু এসব আমি কি দেখতেছি? কিছু হবে না, আপনি চেক করতে পারেন। কিরে, এতক্ষণ তো খুব বড় বড় কথা কইলি, তাহলে এই যে গাঞ্জা তোর পকেটে এলো কেমনে? বিশ্বাস করেন স্যার, গাঞ্জা বেচা তো দূরের কথা, গাঞ্জা কখনো খাইও নাই। আমি তো একটা সিগারেটই খাই নাই কখনো। দেখেছেন দেখেছেন স্যার, আপনি নিজের হাতে ধরেছেন, তাও কি পরিমাণ মিথ্যা কথা বলছে। স্যার, স্যার বিশ্বাস করেন, আমার পোলা আমার কাজ করতেই পারে না। আমার মনে হয় আমার এই বৌমা কোনো ষড়যন্ত্র করছে। এই বস্তু বলে চুপ, একদম চুপ। আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবে না। এরকম ছেলে যখন জন্ম দিয়েছিলে তখন খবর ছিল না, মনে ছিল না? আন্টি, আমার ভাই এরকম কাজ করতেই পারে না। আমার ভাই এরকমটা না, আমার ভাই অনেক ভালো। আপনারা মা মেয়ে মিলে আমার ভাইকে ভাসাচ্ছেন, আর আপনারা দুজন খুবই জঘন্য মানুষ। চুপ কর ফকিন্নির বাচ্চা, আর একটা কথা বলে না, এক চড় মেরে তোর গলার স্বর নামিয়ে দিব। আমার সাথে এরকম জঘন্য কাজ করতে আপনার কলিজা কি একবারও কাঁপলো না? এত কথা নাই, যা আছে সব থানায় হবে কথা। আসো। স্যার 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 স্যার, আমার ছেলেটা কিচ্ছু করে নাই। হ্যাঁ, আমার ছেলে চুপ থাকেন। ভালো পোলা দুনিয়াতে হয় না। স্যার স্যার, আমার পোলারে কই নিয়ে যাইতেছেন? স্যার স্যার স্যার। মা, বাবা হয়ে হারামজাদাকে ছাড়াতে থানায় গেছে। এই সুযোগে না ওদেরকে বাড়ি ছাড়া বুঝতে পেরেছি। ঠিক বলেছিস, চল, চল। বাহ! মানে আমার ছাদে নিজের বাড়ি ঘর দরজা মনে করে হাওয়া খাইতেছেন। এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করে? তোর পোলানা জেলে গেছে, এখানে বসে রয়েছিস কেন? পোটলা পাটলা ইয়া আমার বাড়ি থেকে বাইরে। জামু, আমার পোলাই কইছে এখানে 1 মাস থাকতে। পোলাই না কওয়া পর্যন্ত আমরা কোনো হানি যাব না। এইটা তোর বাপের বাড়ি, বাপের বাড়িতে থাকবি। তাড়াতাড়ি বাইরে, নাহলে তোকে আমি মারে ফেলবো। আন্টি, আমার মার গায়ে যদি আরেকটা হাত তুলেন, ব্যাপারটা কিন্তু ভালো হবে না। আমি আপনার হাত ভেঙে ফেলবো। কি বললি তুই?
এটা আপনি কি করলেন? আমার এই ছোট্ট মায়াটার গায়ে হাত তুললেন, এটা দয়া মায়া হইল না? তোরাই বাড়ি ছেড়ে না গেলে এখন তো শুধু হাত তুলছি, এরপরে পরিণাম কিন্তু আরো ভয়ানক হইব। দেখিস নাই তোর ছেলেরা কিভাবে ফাঁসিয়ে জেলে পাঠাইছি? তোরা যদি এই বাসা ছেড়ে বস্তিতে না যাস তোদের অবস্থা আরো ভয়াবহ হবে। আমার পোলাই যখন কইছে এই আনে 1 মাস থাকতে, আমার উপর দিয়ে যত ঝড় ঝাপটা যায় যাক, আমরা এখান থেকে বস্তিতে যাব না। কিভাবে যাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যাবি এখানে তোরা আমাদের জীবন মনে করছস? মনে করছস? মনে করছস? যাবি না? যাবি না? যাবি না? যাবি না? যাবি না? যাবি তো? যাবি তো? যাবি তো? যাবি তো? যাবি তো? চল, হাত আর নষ্ট করতে চাই না, চল চল চলো। আল্লাহ গো, যাব না, কোনো হানেই যাব না। আমার পোলাই যতক্ষণ না করবো আমরা কোনো হানেই যাব না। আমরা কোথাও যাব না। কি রে, কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? মা, আমার না খুব ক্ষুধা লাগছে, আমি আর ক্ষুধায় এইভাবে বসে থাকতে পারতেছি না মা, আমার খুব ক্ষুধা লাগছে মা। এখন আমি খাম কই পাবো? আমার কাছে চাইলে তো খাম দিব না। কি করবো আমি এখন? মা, আমার মাথাটা খুব ঘুরতেছে মা। রাখ দি হবে আয় দেখো কইটা খাম দেন, আমার মায়ের না খায় মরে যেতেছে গো। আপনার সমস্যাটা কি? ভেবে করছেন কেন? হবে দেখ না কি দেয় আমার মায়ের কেমন করতেছে, মরে যেতেছে, কইটা খাম দেন না গো মা। খাবার দিব কি দিব না সেটা তো পরের কথা। আপনারা যে বাড়িতে থাকছেন ভাড়া স্বরূপ আমার সব কাজ করে দিতে হবে। বলতে পারেন কাজের লোকের সব কাজ আপনাকে করতে হবে। বিয়াই, এটা আপনি কি কইতেছেন? আমি তো আপনার বিয়াই লাগি, আপনার বাড়ি আমি কেমন করে কাজ করব? এইটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে? সম্ভব না হলে সম্ভব করতে হবে। আমার বাসার সব কাজ আপনি না করলে আপনার চুলের মুঠি ধরে আমি সব কাজ করে জোর করে করাবো। মা, আল্লাহ আমাদের কোন জায়গায় এনে ফেলেছে? এটা তো মানুষ না, জানোয়ারের থেকে হবে অনেক বেশি খারাপ। মা, এই মেয়ে, কি বলি তুই? কথা বলবি না, একদম চুপ, না হলে কিন্তু তো এই যে 2টা ছোট আছে না, একদম সুতোই দিলে সেলাই করে দেবো। ওই সুইটি, তুই কোনো কথা কইস না মা। আপনি কি আমার কথা বুঝতে পারেন না? আপনার কানে কথা যায় না, আপনি বুঝেন না আমি কি বলছি? জি, আমি কাম করব, আমি সব কাজ করে দিব আপনাকে। ভেরি গুড। ওয়েট, এই যে ঝাড়ু, এই ঝাড়ু দে। দিতেছি। মাজা নোয়াইয়া বাঁকা হ, ব্যাংস হ, ব্যাংস হ। ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দে। ঝাড়ুটা শুন, আগে কত কাজ বুঝে নি। ঝাড়ু দেওয়া শেষ হলে হাঁড়ি পাতিল মাজবি, হাঁড়ি পাতিল মাজা ফার্নিচার মুছবি, ফার্নিচার মুছা কাপড় ধুবি, তারপর বাথরুমটা সুন্দর করে ওয়াশ করবি। বাথরুম কি আমার ধুন লাগবো? না, এটার জন্য আরেকজন আসবো, রাজ সাহেবের বেটি। যদি কাজ না শুনিস, না করিস, এর চেয়ে খারাপ কিছু করবো তোর মা মেয়েকে দিয়ে। আপনার খারাপ কিছু করার লাগবে না আমাকে দিয়া, আমি কাম করতেছি, আমি কাম করে আমার মায়ের 2টা বাদ দেন। কাজ কর, কাজ কর, কাজ কর করতেছি। সুন্দর করে। মা, তোমার তো এমনিতেই শরীরটা খারাপ, তুমি এই কাজগুলো করো না, তুমি আমার কাছে এসে বসো। আমার খাওয়ান লাগবে না, তুমি বসো আমার কাছে। আমার করণই লাগবো, তোকে বাঁচানোর লাগে আমার করণ লাগবো। আমার বলার না জেলের মধ্যে ওরে ছাড়াই দেব, ওরে একটা মাস দেখতে দেখতে কাটাছে বাবা। আমি কাম করি, কাম করলে ভালো হইব, কাম করলে ভালো হইব।
এসো। মা, না মা, আমার কিচ্ছু হয়নি। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরেই শ্বশুর আব্বা থানায় ফোন দিছিল, আর পুলিশও বুঝতে পারছে যে আমি আসলে একটা ষড়যন্ত্রের শিকার, একটা ডাইনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে আমাকে ফাঁসিয়েছে মিথ্যা ষড়যন্ত্রে, তাকে ডাইনি বলছি। বাবা, তুমি এই ফকিনীর বাচ্চাগুলোকে লাথি মেরে আমাদের বাসা থেকে বিদায় করছো না কেন? কেন কেন ওদেরকে বস্তিতে পাঠাবো? তুই যদি আমার মেয়ে না হতিস আর তোর মা যদি আমার ওয়াইফ না হতো, তোদের দুজনকে আমি লাথি মেরে বস্তিতে পাঠিয়ে দিতাম। কারণ তোরা দুজনেই মানুষ হিসাবে জঘন্য লেভেলের খারাপ। শুনেছিস, ওই বস্তির লোকগুলো না তোর বাবার জাদুটনা করেছে, তাবিজ করেছে। ও আমাদের ওদের পক্ষে কথা বলতেছে, আর আমাদেরকে সহ্য করতে পারছে না। অত বছর বলে লাভ কি? ও তো একটা ক্লাসলেস, তোর বাবাও একটা ক্লাসলেস। একদম ঠিক কথা বলছো, ঠিক বলছো তুমি। আমার ক্লাস খারাপ বলে তোমার মতো একটা জঘন্য মহিলাকে নিয়ে এতটা বছর ধরে সংসার করছি। একটা কথা কান খুলে দুজন শুনে রাখো, আজকের পর থেকে তোমরা দুজন যদি ওদের পেছনে লাগতে আসো না, তোমাদেরকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবো। এটাই আমার ফাইনাল কথা। রানা, ভিতরে চলো, চলো ভিতরে চলো। আচ্ছা, দেখেছিস তোর বাবা বস্তির ছোট লোকগুলোর সামনে আমাদেরকে অপমান করলো? দেখেছি মা, এই বস্তিগুলোর জন্য আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। এমন একটা ব্যবস্থা করবো ওরা বাপ বাপ করে আমাদের বাসা ছেড়ে পালাবে। কি করবো? করবো, তবে ভয়ানক কিছু। আচ্ছা আপা, কি হইছে? আপনার মন খারাপ কেন? মানে মনে তো হইতেছে অগ্নিগিরি জ্বলতেছে আপনার। তার থেকে কম না। শোন, ওই হারামজাদাটার বোন একটু পর ছাদে আসবে, নিচে ওর মার সাথে আলাপ করছে শুনলাম। ও ছাদে আসতেই ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। কি বলেন আপা? আচ্ছা, ওর বোনডে না ফেলে ওই হারামজাদারে ফেলে দিই? না, ওর বোনকেই ফেলতে হবে। কিন্তু আপা, ওর বোনটা তো নিষ্পাপ একটা মেয়ে, আকাম যা করছে করছে তো ওই হারামজাদা। আমি খুব ভালো করেই বুঝে গেছি, ওর উপর আমি যত অত্যাচারই করি না কেন ওর গায়ে লাগবে না। তার চেয়ে বরং আমি ওর বোনের ওপর অত্যাচার করে ওকে ক্ষত বিক্ষত করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এবার 50,000 টাকা দিতে হবে। আমি খুব ভালো করেই জানি যে তুই টাকা ছাড়া কোনো কাজ করবি না, তুই তো টাকা ছাড়া কিছু বুঝিসই না। এজন্য আমি টাকা সাথে নিয়ে আসছি। ধর, কাজ কিন্তু ঠিকঠাক হচ্ছে, একটু যদি 19-20 হয়েছে তোর একদিন কি আমার একদিন। আহা আপা, আপনি কোনো চিন্তাই করবেন না, এমন সিস্টেম করব ওর বোন যাবে পরপারে, ও আর ওর মা যাবে জেলের ভিতরে। ভাই সুইটি, সুইটি বোন, কি বোন? ছাদ থেকে ফেলে দিছে। দেখি দেখি বোন বোন ভাই, ডাক্তার কাছে ধরেন তো।
ধরেন 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 দেখি দেখি ভাই আল্লাহ গো আল্লাহ, আমি এটা কি শুনলাম? আমার মেয়েটা, আমার একটা অসুমি, আল্লাহ তুমি এটা শোনানো আগে আমার উঠে দিলে না কেন গো আল্লাহ? আল্লাহ গো আল্লাহ, আমি তো ভাবি সহ্য করতে পারতাছি না আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার নিয়ে যাও, আমার মেয়েটারা তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমরা তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, আমরা কারো কোনো অনিষ্ট করি নাই আল্লাহ। সেই উসিলায় আমার মেয়েটারে তুমি সুস্থ করে দাও, আমার মেয়েটারে সুস্থ করে দাও। আপনি কি করতেছেন? এই ফকিন্নির বাচ্চা, তুই মুখে কোন সাহসে আমার বেআইন বলে রাখিস? আপনি তো আমার বিয়েকে হাত থেকে কি কবি মানে কি কবি? ও ব্যথা লাগে, এতই জন ব্যথা লাগে তাহলে পড়ে আছিস কোনে? পোটলা পাটতে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলছি যা। আপনার কাছে আমি হাত জোড় করতেছি, আমার তাড়াইয়া দিয়েন না। কই যাবো? বস্তির পাশে তো সাইডে দিছি, এখন রাস্তায় যে কেমনে থাকুন? আমার পোলাটারে আসতে দেন, একটা মাস দেখি এমনি যাবো আমরা। জাহান্নামে যা, তুই কোথায় যাবি সেটা আমার জানার ব্যাপার আছে। যা জাহান্নামে বের হয়ে যা। দয়া করেন আমার পোলাটারে আসতে দেন, আমার পোলাটারে আসতে দেন, আমি চলে যাবো, একটু সময় দেন। কোনো সময় নেই তোর জন্য, কোনো সময় নেই। ফকিন্নির বাচ্চা এখন বাসা থেকে বেরোবি। হ্যাঁ, তোর জন্য, তোর ছেলের জন্য আমি আমার মেয়ের জীবনটা জাহান্নাম হয়ে গেছে, বুঝছস? যা মমতা, ভাইজান আমার মেয়ে কেমন আছে? হ্যাঁ, সুইটি আগের চেয়ে অনেক ভালো আছে। আমি সুইটির সমস্ত চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছি, আর এখন থেকে সুইটির পাশে রানা সবসময়ই থাকবে। অল্প সময়ের মধ্যে সুইটি বাসায় চলে আসবে। ভাইজান আমার ভাইটা সুস্থ হইব তো ঠিক মতো, আমার বিয়ে দিতে পারুন তো? আপনি তো জানেনই গরিব মানুষ আমরা, আমাকে কোনো সমস্যা হইলে বিয়ে দেওয়া যায় না। না না, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি, আপনাদের পাশেই আছি। দেখুন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আসলে সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। না না ভাইজান, আপনি তো কোনো অন্যায় করেন নাই, দোষ করেন নাই, আপনি তো ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ, আপনার কোনো দোষ নাই। কপাল। আচ্ছা বেন, টেনশন করবেন না, আপনি যান রুমে গিয়ে একটু রেস্ট নেন প্লিজ, যান। সর্বনাশ। মা, তুমি যে ওই ছোট লোকের বাচ্চাটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলে, এটা কি বাবা সচক্ষে দেখে ফেলেছে? দেখছো তো, তোর বাবা তো কোথায় কোথায় আমার গালে গালে থাপ্পড় মারে। আল্লাহ গো, আল্লাহ জানে আজকে কি হবে আমার। আয় বাবা, তোর কত বড় সাহস, তুই মুরব্বি গায়ে হাত তুলছিস, তাকে বাসা থেকে চলে যেতে বলছিস? এই কত বড় সাহস তোর! ভালো করেছি, তুমি যদি এই বস্তির মহিলাকে বাড়ি থেকে বের করে দাও, এর চেয়ে খারাপ কিছু হবে। হ্যাঁ হবে, এর চাইতে বেশি কিছু হবে। তোর মতো একটা জঘন্য মহিলাকে এই বাড়ি থেকে তালাক দিয়ে বের করে দিব। এই বস্তির মহিলার জন্য তুমি আমার সাথে এরকম করতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ ওনারা ভালো মানুষ, আর তুই জঘন্য লেভেলের খারাপ মানুষ। এই রাইসা, জি বাবা। সুইটিকে কে ধাক্কা দিয়েছিল? আমি তো কিছু জানি না। তুই জানিস না? না বাবার সঙ্গে মিথ্যে কথা বলছিস?
ওকে ফাইন, পুলিশ খুঁজে বের করবে কে অপরাধী, কিন্তু আমি যদি জানতে পারি তুই কোনো ক্রমে এই ঘটনার সাথে জড়িত ছিলি, তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। কথাটা মনে রাখবি। দেখছিস ছোট দুটো কথায় কথায় আমাদের অপমান করে। আমার গালে গালে থাপ্পড় মারে, দেখো আইসুস তোরা? আরে আমার মা, কেমন আছিস তুই? কতদিন তোরা দিন না। হ্যাঁ মা, আমার বুকে আয়। কি রে, আসিস না কেন? আর ওর চোখে চশমা কেন? হ্যাঁ কি সর? হ্যাঁ কিসে? মা, ও আপাতত চোখে দেখতে পারবে না। কি ডাক্তার বলেছে কিছুদিন পর ওর একটা বড় অপারেশন করতে হবে, তারপরে হয়তো ওর চোখে আলো ফিরে আসবে। এই মুহূর্তে চোখে কিছু দেখতে পারবে না। আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল রে। আমি কেমনে বিয়ে দেবো, কেমনে চুপ করে নিয়া? আমার তো সব শেষ হয়ে গেল। মা, তুমি কান্নাকাটি করো না, মাথাটা ঠান্ডা করো। উপরওয়ালা চাইলে ওর চোখ ভালো হয়ে যাবে। মা 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 তোমার কি হলো? মা ভাইজান, মার কি হয়েছে? মার কোনো কিছু হলে কিন্তু আমি সহ্য করতে পারবো না ভাইজান। রানা, বিয়ানি কি হয়েছে? মা বোধহয় ওর যে চোখের অন্ধ খবর শুনে বোধহয় মাথাটা ঘুরে গেছে। আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আচ্ছা চল চল চল, আমি যাবো। চল বাবা, আপনাকে যেতে হবে না, আমার বোনটাকে আপনি একটু দেখে রাখবেন, আমি মাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাও, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান। মা তোমার কি হয়ে গেল ভাই? একটু তাড়াতাড়ি যান না মা। আল্লাহ, আমার মাটার কি হয়ে গেল মা? ভাই সামনে হাসপাতাল আছে ভাই, একটু তাড়াতাড়ি যান ভাই। মা সি আশা সি, অহংকারের জন্য মানুষ যে এত খারাপ হতে পারে তোমার মতো মেয়েকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। টাকার অহংকারে তুমি মানুষ থেকে যে কবে অমানুষ হয়ে গেছো তার জলযন্ত্র প্রমাণ তুমি। কি হলো তোমার? হ্যাঁ, অহংকার করে তুমি কি পাইলা? পেলাম শুধু আমি। হ্যাঁ, আমার মাটা অসুস্থ হলো আর আমার বোনটা চোখ হারালো। এতে দেখে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? খুব আনন্দ পাচ্ছ। ঘৃণা লাগে তোমাকে দেখলে, তোমাকে দেখলে করুণা হয়। কেন জানো? তোমার মতো মেয়ে আমাকে বিয়ে করার কখনো যোগ্যতা রাখে না। বিয়ে করা তো দূরের কথা, তুমি আমার স্যান্ডেল টানার যোগ্যতাও রাখো না। শুধু তোমার বাবা, সে একজন নিখাত ভালো মানুষ, তার জন্যই তুমি এই সুযোগটা পেয়েছিলা। তুমি কি ভাবছো আমি তোমার এই বাড়ি গাড়ি সয় সম্পত্তির জন্য তোমারে বিয়ে করছি? এটা ভুল ভাবছো। আমি শুধু তোমারে বিয়ে করছিলাম তোমার বাবার অনুরোধে। তোমার বাবা নিজে গিয়ে আমাদের বাড়িতে অনুরোধ করছে তোমাকে বিয়ে করে তোমাকে মানুষ করার জন্য। মারে, এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা পাওয়া অনেক কঠিন, অনেক অভাব। জানিস, তোর ফুপি ছিল, তার সাথে একটা অমানুষের বিয়ে হয়েছিল। কিছুদিন পর তোর ফুপি গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। লোকটার না টাকা পয়সা কোনো কিছু অভাব ছিল না, কিন্তু একটা মানুষের টাকা পয়সা থাকলেই হয় না। টাকা পয়সা দিয়ে মানুষ সুখ কিনতে পারে না রে মা। আমি চাই না তোর জীবনটা ফুপ্পির মতো হয়ে যায়। গত 3টা বছর আমি তোর জন্য শুধুমাত্র একটা ভালো পাত্রের জন্যে অনেক খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। শেষ পর্যন্ত বসতে গিয়ে প্রাণার সন্ধান পেয়েছি। প্রাণার মধ্যে কোনো লোভ নেই, হিংসে নেই, অহংকার নেই। এরকম একটা ছেলেকে তুই চিনতে পারলি না, উল্টো তার পরিবারটাকে ধ্বংস করে দিলি না। কাজটা তুই মোটেও ভালো করিসনি। এই জন্য তোকে শাস্তি পেতে হবে, চরম শাস্তি পেতে হবে। তুমি আমার কাছে ডিভোর্স চাইছিলা না? আমার কাছ থেকে মুক্ত হইতে চাইছিলা, তাই না? বস্তির ছেলের কাছ থেকে বড় লোকের মেয়ের মুক্তি দিলাম তোমাকে মুক্ত করে।
1 তালাক, 2 তালাক, 3 তালাক। অফিসিয়াল পেপারস সেটাও আমি জানি, এটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আজকে থেকে, এখন থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। কিন্তু শেষ হয়েও শেষ হলো না। তুমি যে অন্যায় করছো, আমার মাটাকে অসুস্থ করছো, বোনটাকে অন্ধ করছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেটা তো এখনো বাকি। দেখো বাবা, আমার বউ আর আমার মেয়ে তোমার মা আর বোনের সাথে যেটা করেছে, সেই ক্ষতিটা আমি তোমাকে পুষিয়ে দিতে পারতাম না। তাই আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে লিখে দিয়েছি। রাখুন, এই সম্পত্তি আপনার কাছেই রাখুন। যে সম্পত্তি আপনি নিজের মেয়েকে মানুষ করতে পারেন নাই, বউকে অমানুষ বানাইছেন, সেই সম্পত্তিতে আমি কি করব? আমি আমার ফ্যামিলিকে অমানুষ বানাবো? এই সম্পত্তি আমার লাগবে না। আপনি শুধু রিকোয়েস্ট করছিলেন দেখে আমি এই বাসায় আসছিলাম। আপনার কোনো কিছুরই আমার দরকার নেই। আপনাদের সবার সাথে আমার সম্পর্ক শেষ। মা চলো, বোন চলো। দাঁড়ান, এই যে মিস্টার আইসা, শামীম রিমান্ডে আপনার সকল কুকর্মের কথা সব বলে দিয়েছে। সুইটিকে ছাদ থেকে ফেলে দেওয়ার মাস্টার মাইন্ড তো আপনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলেন, নিচে মহিলা পুলিশ আছে। বাবা তুমি আমাকে বাঁচাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোকে কিছুই করতে পারবো না। যদি ক্ষমা চাইতে হয়, রানার কাছে চা, তার পরিবারের কাছে চা। ক্ষমা? আপনার মেয়েকে যদি মানুষ হতো তাহলে আজকে ক্ষমা চাইতে হতো না। ও তো একটা অমানুষ, ও তো বড় লোকের মেয়ে, টাকার মধ্যে ঘুমায়, তো মানুষের রক্তের দামও বোঝে না, মানুষের কষ্টও বোঝে না। ওকে ক্ষমা করার প্রশ্নই আসে না। আর ইন্সপেক্টর সাহেব, যে অন্যায় করে আর যে অন্যায়ের মদত দেয়, দুইজনই অপরাধী না? তাহলে এই মেয়ের সাথে এর মেয়ের মাও অপরাধী। আপনি ওনাকে অ্যারেস্ট করেন। দুইজনেরই শাস্তি হওয়া উচিত। একটা সন্তান খারাপ হয় তার মার জন্য। যেই সংসারে মা ভালো থাকে, সেই সংসারের সন্তান অবশ্যই ভালো হয়। এই জন্য একজনের দোষে দুইজন অপরাধী। আপনার কাজ আপনি করেন। আসেন।